নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একটি বৃদ্ধ চড়ুই বলল, এই দুইটি কথা কখনো ভুলো না। বৃদ্ধ বয়সে সন্তান দুঃখ দিতে পারবে না। এক সময়ের কথা, একটি নগরে এক বণিক বাস করত। বণিকের একটি পুত্র ছিল। বণিক তার পুত্রকে খুবই ভালোবাসত। বণিকের ঘরের চিলে কোঠায় বাসা বানিয়ে থাকত এক চড়ুই দম্পতি। চড়ুই দম্পতি একে অপরকে খুবই ভালোবাসত। তারা দুজনে একে অপরকে সব সময় সম্মান দিয়ে কথা বলতো। চড়ুই দম্পতির জীবনে কোনো রকম কোনো কষ্ট ছিল না। একদিন চড়ুই বউ চড়ুইকে বলতে লাগলো, হে স্বামী, আমি গর্ভবতী হয়েছি। চড়ুই বউয়ের মুখে এমন কথা শুনে চড়ুই খুবই প্রসন্ন হয়ে গেল। তারপর থেকেই চড়ুই প্রতিদিন তার স্ত্রীকে খুবই যত্ন করতে শুরু করলো। প্রতিদিন সে তার স্ত্রীর জন্য দানা শস্য এবং জল নিয়ে আসতো। স্বামীর এত যত্ন পেয়ে চড়ুই বউও খুবই প্রসন্ন ছিল। তারা দুজনেই নিজেদের সন্তানের এই পৃথিবীতে আসার অপেক্ষা করছিল। এমনই একদিন চড়ুই বউ তার স্বামীকে বলতে লাগলো, স্বামী, আমাদের সন্তান যখন এই পৃথিবীতে আসবে তখন আমাদের যা কিছু আছে, আমাদের সব কিছু, আমাদের দানা শস্য, আমাদের বাসা, সব কিছু আমরা তাকে দিয়ে দেব। স্বামী, আমাদের তাদের ছাড়া আর কেই বা আছে? তাই আমি ঠিক করেছি, আমার পুত্র যখন এই পৃথিবীতে আসবে তারপরে আমি আমার সমস্ত কিছু, আমার স্থাবর অস্থাবর যা কিছু আমার আছে সব কিছুই আমি আমার পুত্রের হাতে তুলে দেব। চড়ুই বউয়ের মুখে এমন কথা শুনে চড়ুই বলতে লাগলো, না প্রিয়তমা, আমরা এমনটা করব না। কোনো পিতামাতারই সময়ের আগে তার সন্তানকে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তর করা উচিত নয়। চড়ুইয়ের মুখে এমন কথা শুনে চড়ুই বউ বলতে লাগলো, কিন্তু স্বামী, আপনি এমন কথা কেন বলছেন? বৃদ্ধ বয়সে আমাদের সন্তানরাই তো আমাদের সাহারা হবে। আজ নয়তো কাল আমাদের সব কিছু তো তাদের হাতেই তুলে দিতে হবে। তখন চড়ুই বলল, হে চড়ুই বউ, তুমি ঠিক বলছো, কিন্তু তারও একটা নির্দিষ্ট সময় থাকে। চলো, তোমাকে আমি একটি কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীর মাধ্যমেই তুমি এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরে যাবে। এই কাহিনীটি মন দিয়ে শুনলে তুমি বুঝবে যে আমি কেন তোমাকে এ কথা বলছি যে সময়ের আগে সন্তানকে কখনোই কিছু দেওয়া উচিত নয়। তারপর চড়ুই বলল, হে প্রিয়তমা, গল্পের শেষে আমি তোমাকে তিনটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আর যে মানুষ এই তিনটি কথা মেনে চলবে তার সন্তান কখনোই তাকে দুঃখ দেবে না। স্বামীর মুখে এমন কথা শুনে চড়ুই বলল, হে স্বামী, আপনি আমাকে ওই কাহিনীটি শোনান। আমি খুব মনোযোগ দিয়ে এই কাহিনীটি শুনব আর কাহিনীর অর্থ বোঝার চেষ্টা করব। তখন চড়ুই কাহিনীটি বলতে আরম্ভ করলো। অনেক সময় আগেকার কথা, যখন তোমার আর আমার বিবাহ হয়নি, আমি তখনও এই বণিকের গৃহেই বাস করতাম। এই বণিকের নাম হলো সঞ্জয় কুমার। পরমাত্মা পরমেশ্বরের কৃপায় বণিকের গৃহে সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য ছিল। বণিকের একটি পুত্র ছিল, যাকে তুমি এখন বণিকের সঙ্গে কাজে সাহায্য করতে দেখো। এই কাহিনীটি সেই পুত্র আর বণিকের কাহিনী। বণিকের স্ত্রী তার পুত্রের জন্ম দেওয়ার কয়েক মাসের মধ্যেই মারা গেছিলেন। বণিক সঞ্জয় তার পুত্রের সাহারায় নিজের জীবন কাটাচ্ছিল। বণিকের পুত্রের নাম ছিল অমর। এই নগরেই বণিকের একটি কারখানা ছিল। ওই কারখানার সাহায্যেই তার সংসারের পালন পোষণ হতো। বণিকের কারখানায় অনেক গরিব দুঃখীরা কাজ করত। বণিকের একজন মুনিবও ছিল। বণিকের মুনিব ওনার কাজে সাহায্য করত, হিসেব দেখাশোনা করত। তখন চড়ুই তার স্ত্রীকে বলতে লাগলো, এমনই একদিন বণিক তার কারখানায় বসেছিল। ওনার সঙ্গে সাক্ষাৎ করতে কিছু ব্যক্তিরা এসেছিলেন। তখনই সেখানে বণিকের পুত্র চলে আসলো। সে নিজের পিতার সামনে কেঁদে কেঁদে বলতে লাগলো, বাবা, আমার মাথায় খুব ব্যথা লেগেছে, আমার খুব যন্ত্রণা হচ্ছে। পুত্রের মুখে এমন কথা শুনে বণিক যখন পুত্রের মাথার দিকে তাকালো, সে দেখতে পেল তার মাথায় সত্যি সত্যি গভীর আঘাত লেগেছে। তার পুত্রের মাথা ফেটে অনবরত রক্ত বেরিয়ে চলেছে। ছেলের মাথায় এত গভীর আঘাত দেখে বণিক ব্যাকুল হয়ে উঠল।
তিনি সঙ্গে সঙ্গে নিজের মুনিবকে বললেন, হে মুনিববাবু, আপনি কারখানা দেখে নিন, আমি এক্ষুনি আমার ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। এমনটা বলেই তিনি ছেলেকে কোলে তুলে খালি পায়েই ছুট মারলেন ডাক্তারখানার দিকে। বণিকের কারখানা থেকে হাসপাতালের দূরত্ব প্রায় 6 কিলোমিটার ছিল। বণিক নিজের ছেলেকে কোলে করে অতটা রাস্তা অতিক্রম করে কোনো মতে হাসপাতালে পৌঁছল। বণিক তাড়াতাড়ি নিজের ছেলেকে নিয়ে হাসপাতালের ডাক্তারের কাছে পৌঁছে গেল। তখন ডাক্তারবাবু নিজের কক্ষে বিশ্রাম করছিলেন। বণিক ডাক্তারবাবুকে বলতে লাগলো, ডাক্তারবাবু, আমার ছেলের মাথায় গভীর আঘাত লেগেছে, আপনি দয়া করে আমার ছেলেকে তাড়াতাড়ি দেখুন। বন্ধুরা, চড়ুই তার স্ত্রীকে খুব মনোযোগ সহকারে এই কাহিনীটি শোনাচ্ছিল, আর চড়ুই স্ত্রীও কাহিনীটি খুবই মনোযোগ সহকারে শুনছিল। তারপর চড়ুই বলতে লাগলো, হে প্রিয়তমা, ওই ডাক্তার বণিককে অনেক আগের থেকে চিনতেন। ওই ডাক্তার বণিকের কারখানায় মাঝে মধ্যেই যাতায়াত করতেন। যখন ডাক্তারবাবু বণিককে এত ব্যাকুল দেখলেন, তখন তিনি বণিককে বলতে লাগলেন, আপনি শান্ত হন, কি হয়েছে আপনার, আমাকে আগে বলুন, আপনি এত হাঁপাচ্ছেন কেন? আপনি তো পুরো ঘামিয়ে জল হয়ে গেছেন, আপনি এক জায়গায় বসুন, তারপরে কথা বলুন। তখনই বণিক বলতে লাগলো, ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান, দেখুন আমার ছেলের মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে দিন, ওর মাথায় গভীর আঘাত লেগেছে। বণিকের মুখে এমন কথা শুনে ডাক্তারবাবু তাড়াতাড়ি তার ছেলের কাছে চলে গেলেন। ডাক্তার যখন বণিক পুত্রের আঘাত দেখল, তখন সে বলতে লাগলো, আপনি এত চিন্তা করবেন না, ব্যথা খুব গভীর নয়, কোথাও দিয়ে হয়তো পড়ে গেছিল, তাই একটু আঘাত লেগেছে, এতে এত ব্যাকুল হওয়ার কিছু নেই, আপনি শান্ত হয়ে বসুন, আমি এক্ষুনি এর উপচার করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বণিকের মনে তাও শান্তি ছিল না। বণিক বারবার ডাক্তারকে বলছিল, ডাক্তারবাবু, একটু ভালোভাবে দেখুন, ছেলের মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। তখন ডাক্তার বলতে লাগলো, সঞ্জয়বাবু, আপনি বিনা কারণেই এত চিন্তা করছেন, আমি এক্ষুনি চিকিৎসা শুরু করছি, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বণিক ডাক্তারকে বলতে লাগলো, ডাক্তারবাবু, আপনি টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, আপনি আমার ছেলেকে ভালোভাবে চিকিৎসা করুন, যত দামি ওষুধের প্রয়োজন হোক না কেন আমি সেই ওষুধ নিয়ে আসব, আপনি শুধু আমার ছেলেকে সুস্থ করে দিন। আমার ছেলেকে সুস্থ করতে গিয়ে যদি আমার সমস্ত সম্পত্তিও বিক্রি করে দিতে হয়, আমি রাজি আছি, কিন্তু আমার ছেলে সুস্থ হয়ে যাওয়া চাই। আপনি একটু দামি দামি ওষুধ লিখুন, যাতে আমার ছেলে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডাক্তার বলতে লাগলো, সঞ্জয়বাবু, আপনি এত চিন্তা করবেন না, আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ওর এমন কিছু ব্যথা লাগেনি, 2-1 দিনের মধ্যেই আপনার ছেলে আবার আগের মতো খেলাধুলা করতে পারবে। তারপর ডাক্তারবাবু বণিকের ছেলের চিকিৎসা শুরু করে দিল। তার আঘাতটিকে ভালো করে পরিষ্কার করে তাতে মলম এবং ব্যান্ডেজ লাগিয়ে দিল। তারপর ডাক্তারবাবু কিছু ওষুধ লিখে বণিকের হাতে তুলে দিলেন। তারপর ডাক্তারবাবু বণিককে বলতে লাগলেন, সঞ্জয়বাবু, এখন আপনি আপনার ছেলেকে বাড়িতে নিয়ে যেতে পারেন। বণিক বারবার ভগবানের কাছে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, তার বদলে যদি তুমি আমার প্রাণ নিতে চাও নিয়ে নাও, কিন্তু আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। ডাক্তারবাবু যখন বণিকের ছেলেকে ছুটি দিয়ে দিল, তখন সে তার ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলো। সন্ধ্যায় যখন বণিকের মুনিব কারখানা বন্ধ করে বণিকের বাড়িতে আসলো, সে দেখতে পেল তার ছেলে ঘুমাচ্ছে, আর বণিক তার পুত্রের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একজন পিতার তার পুত্রের প্রতি এত প্রেম দেখে মুনিব মশাইয়ের চোখে জল চলে আসলো। তিনি ঈশ্বরকে বলতে লাগলেন, হে পরমাত্মা, এমন পিতা যেন সব পুত্রের ভাগ্যে থাকে। মুনিব মশাই যখন বণিকের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন উনি যে জামাটি পরেছিলেন তাতে রক্তের দাগ লেগেছিল। তখনই মুনিব মশাই বণিককে বলতে লাগলেন, সঞ্জয়বাবু, আপনার জামায় রক্তের দাগ লেগে রয়েছে, আপনি একটা কাজ করুন, ওই জামাটা খুলে আপনি আমাকে দিয়ে দিন, আমি এই রক্তের দাগটা পরিষ্কার করে দেব। এখনই যদি এই দাগ পরিষ্কার না করা হয়, তাহলে জামাটাই নষ্ট হয়ে যাবে। এই রক্তের দাগ সহজে উঠতে চায় না, আপনার এত দামি জামা রক্তের দাগে নষ্ট হয়ে যাবে। মুনিবের মুখে এমন কথা শুনে বণিক বলতে লাগলো, আমার ছেলের জীবনের থেকে দামি আমার জামা নয়, আপনি আমার জামার চিন্তা করবেন না, আপনি এক কাজ করুন, এক্ষুনি বাজারে যান আর আমার ছেলের জন্য কাজু বাদাম আর মিষ্টি নিয়ে আসুন। আমার ছেলের এখন কাজু বাদাম আর মিষ্টি খাওয়া খুব প্রয়োজনীয়,
কাজু বাদাম খেলে ও তাড়াতাড়ি সুস্থ হবে। আমার ছেলের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, এখন ওকে পুষ্টিকর খাবার দিতে হবে যাতে ওর শরীরের রক্তের ঘাটতি পূরণ হতে পারে। তারপর চড়ুই তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়তমা। বণিকের কথা শুনে তার মুনিব বাজারে চলে গেল। বাজার থেকে সে কাজু, কিশমিশ, বিভিন্ন ধরনের ফল মূল কিনে নিয়ে আসলো। বণিক নিজের পুত্রের একজন মায়ের মতোই সেবা যত্ন করছিলেন। তিনি নিজের ছেলেকে ফলের রস খাওয়াচ্ছিলেন, কাজু বাদাম কিশমিশ খাওয়াচ্ছিলেন। ধীরে ধীরে বণিকের ছেলে সুস্থ হতে লাগলো, তার মাথার ব্যথাও কমতে লাগলো। বণিক এক মুহূর্তের জন্য তার পুত্রকে নিজের চোখের আড়াল করেনি। বণিকের পুত্র যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন বণিকের মন সন্তুষ্ট হলো। সে তারপরে নিজের কারখানায় যাওয়া শুরু করলো। কিন্তু যতদিন তার পুত্র সুস্থ হয়নি ততদিন সে একবারের জন্য কারখানায় যায়নি। তিনি সব সময় নিজের ছেলের সম্বন্ধেই চিন্তা করতেন, নিজের ছেলেকে কিভাবে সুস্থ করবেন, নিজের ছেলেকে কিভাবে ভালো করে তুলবেন সেই নিয়েই ভাবনা চিন্তা করতেন। তিনি সব সময় সারা দিন ছেলেকে যত্ন করতেই কাটিয়ে দিতেন। বন্ধুরা, দেখতে দেখতে সময় কেটে গেল, আর সময়ের সঙ্গে সঙ্গে বণিকের পুত্রও বড় হয়ে গেল। বণিক পুত্র যখন বিবাহযোগ্য হয়ে গেল তখন বণিক তার পুত্রের সঙ্গে একটি শিক্ষিত মেয়ের বিবাহ দিয়ে দিল। বণিকের পুত্রবধূ যখন গৃহে চলে আসলো তখন বণিক ভাবতে লাগলো, এখন তো আমার পুত্রবধূ চলে এসেছে, আমি এখন সমস্ত দায় দায়িত্ব তার হাতে তুলে দিয়ে সুখে শান্তিতে তাদের সঙ্গে জীবন কাটাবো। প্রথম প্রথম বণিকের পুত্রবধূ বণিকের এবং তার পুত্রের খুবই যত্ন আত্তি করত, কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বণিকের পুত্রবধূর ব্যবহারও পরিবর্তন হয়ে গেল। বণিকের সঙ্গে তার পুত্রবধূ দিন দিন খারাপ ব্যবহার করতে শুরু করলো। বণিক তার পুত্রবধূর এমন ব্যবহারে খুবই দুঃখিত ছিলেন, কিন্তু তিনি কখনোই এই বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো চর্চা করেননি। তিনি কখনোই নিজের বৌমাকে কারোর সামনে খারাপ বলতেন না, তিনি সব সময় নিজের বৌমার সুনাম করতেন। বণিক সবসময় এটাই ভাবত, আমার পুত্র পুত্রবধূর বয়স এখন অনেক অল্প, তারা এখনও সংসারের মার পেজ বোঝে না, তাই হয়তো মাঝে মধ্যে এমনটা করে ফেলে। সংসার যখন নিজের হাতে পড়বে, যখন সব কিছু সংসারে বুঝে যাবে তখন আর এমনটা করবে না। বণিক মনে করত তার ছেলের বউই তো তার বৃদ্ধ বয়সের সাহারা হবে। তিনি সবসময় নিজেকে এটাই বোঝাতেন, আমি তো এখনও সুস্থ আছি, এখনও তো আমি কাজ করে খেতে পারছি, আমার তো কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে না, তাহলে শুধু শুধু কেন তাদের উপরে বোঝা হতে যাব আমি। এমনটা ভেবেই বণিক সব সময় কাজে ব্যস্ত থাকত, সে সব সময় খুশি থাকত। বণিক কখনোই নিজের ছেলের বউকে কোনো বিষয় নিয়ে বাধা দেয়নি। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে বণিকের বয়স আরও বেড়ে গেল। একসময় এমন হয়ে গেল বণিকের তখন কারো সাহায্যের প্রয়োজন ছিল। আর এটা তো আমরা সবাই জানি, বৃদ্ধ বয়সে কেউ যতই সামর্থ্যবান হোক না কেন তার কারোর না কারোর সাহায্যের অবশ্যই প্রয়োজন পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে বণিকও বৃদ্ধ হয়ে গেল। এদিকে বণিকের কারখানা দিন দিন আরও বেশি উন্নতি করতে শুরু করলো। বণিকের কঠোর পরিশ্রম সফলতা পেয়েছিল। তার কারখানা এখন বড় ফ্যাক্টরিতে পরিণত হয়ে গেছিল। শহরে বিভিন্ন জায়গায় তার ফ্যাক্টরির নাম ছড়িয়ে পড়ল। প্রতিদিন হাজার হাজার লোক ওই ফ্যাক্টরিতে কাজে যোগ দিত। ফ্যাক্টরির এত বৃদ্ধি দেখে বণিক মনে মনে ভাবল, এখন তো আমার ছেলে বড় হয়ে গেছে, তার বিয়েও হয়ে গেছে, এখন আমার ছেলেকে ফ্যাক্টরির কার্যভার দিয়ে দেওয়া উচিত। এমনটা ভেবেই বণিক নিজের ছেলেকে ফ্যাক্টরির সমস্ত দায় দায়িত্ব বুঝিয়ে দিল। এমনই একদিনের কথা, বণিক আর তার পুত্র একসঙ্গে বসে ভোজন করছিল। তখন বণিক তার পুত্রকে বলতে লাগলো, দেখ বাবা অমর, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার দ্বারা এখন আর ফ্যাক্টরির কাজবাজ ঠিকভাবে হয় না, এছাড়াও তুই তো ভালোভাবেই ফ্যাক্টরি সামলাচ্ছিস, আমি ভেবেছি আমার সমস্ত সম্পত্তি আমি এখন তোর নামে করে দিই, আর ঘরের আলমারির চাবি বৌমার হাতে তুলে দিই। শেঠজির সিদ্ধান্ত শুনে তার ছেলের বউ খুবই খুশি হয়ে গেল। তারা মনে মনে খুবই আনন্দ অনুভব করতে লাগলো। পরদিন সকালেই বণিক একটি উকিলকে বাড়িতে ডেকে পাঠালো এবং নিজের সমস্ত সম্পত্তি নিজের ছেলের নামে করে দিল, আর ঘরের আলমারির চাবি নিজের বৌমার হাতে তুলে দিল। বৌমার হাতে ঘরের চাবি তুলে দিয়ে বণিক বলতে লাগলো, বৌমা, এখন থেকে এই ঘরের কর্ত্রী তুমি।
ভালোভাবে নিজের সংসার বুঝে নাও। আমার আর কি চাই? সময় মতো আমাকে একটু খেতে দিও আর আমার একটু দেখাশোনা করো। এছাড়াও পিতার সমস্ত সম্পত্তি তো ছেলেরই হয়ে থাকে। তখনই বণিকের পুত্র এবং পুত্রবধূ বলতে লাগলো, বাবা তুমি কিছু চিন্তা করো না, আমরা থাকতে তোমার আবার চিন্তা কিসের বলো তো? আমরা দুজনে মিলে তোমার অনেক যত্ন করব। এদিকে বণিকের পুত্রবধূর চিন্তাধারা একটু অন্যরকম ছিল। মনে মনে ভাবতে লাগলো, এখন আর আমার কিসের চিন্তা, ভালো মতো খরচা করতে পারবো, আমার যেমন ইচ্ছা তেমনভাবে চলতে পারবো, যেটা ইচ্ছা সেটা পড়তে পারবো, আমার যা ইচ্ছা আমি তাই খেতে পারবো, আমার যা কিনতে ইচ্ছা করবে আমি সেটা অনায়াসেই কিনতে পারবো। এদিকে বণিক নিজের সমস্ত সম্পত্তি ছেলের নামে করে দেওয়ার পরদিন মুনিম মশাইয়ের সঙ্গে নিজের ফ্যাক্টরিতে যেতে লাগলো। রাস্তায় যেতে যেতে মুনিম মশাই বলতে লাগলেন, সঞ্জয়বাবু আপনি কি কোথাও তীর্থ করতে যাচ্ছেন? মুনিমের মুখে এমন কথা শুনে বণিক বলতে লাগলো, কই না তো। তখন মুনিম মশাই বললেন, তাহলে সঞ্জয়বাবু আপনি এখন থেকেই কেন নিজের সমস্ত সম্পত্তি ছেলের নামে করে দিলেন? তখন শেঠজি বলল, আরে ভাই এতে অসুবিধার কি আছে, আজ নয় তো কাল তো আমার তাদেরকেই এই সমস্ত কিছু দিতে হতো। যে কাজটা একদিন না একদিন করতেই হবে সেটা আজকে করে নিলে ক্ষতি কি আছে? এছাড়া ওদের দুজনের সুখেই আমার সুখ, ওরা যখন সুখে থাকবে তখন ওরা আমাকেও ঠিকভাবে দেখাশোনা করবে। এছাড়াও মুনিমবাবু আপনি এত চিন্তা করবেন না, আমার কি করতে হবে কি বলতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। বণিকের মুখে এমন কথা শুনে মুনিম মশাই চুপ করে গেলেন। কয়েক বছর এভাবেই কেটে গেল। দেখতে দেখতে বণিক আরও বৃদ্ধ হয়ে গেল। বার্ধক্যের সঙ্গে সঙ্গেই বণিকের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তিও অনেক কমজোর হয়ে গেল। তিনি আগের মতো স্পষ্ট দেখতেও পারতেন না আর ঠিকভাবে কানে শুনতেও পারতেন না। তিনি আগের থেকে অনেক বেশি দুর্বল হয়ে গেছিলেন। হাঁটাচলা করার জন্যও ওনার কারোর সাহায্যের প্রয়োজন ছিল। বৃদ্ধ হয়ে যাওয়া সত্ত্বেও বণিক নিজের কাজের লোকের সাহারা নিয়ে ফ্যাক্টরিতে অবশ্যই যেত। বণিক ভাবত, আমার ছেলের কাজের একটু সাহায্য হয়ে যাবে আমি যদি ফ্যাক্টরিতে যাই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার বৃদ্ধ শরীরে বিভিন্ন রকমের রোগের বাসা বাঁধল। বণিক এতটাই অসুস্থ হয়ে গেছিল যে সে এখন খাটের থেকেই উঠতে পারত না। সাহায্য ছাড়া সে নিজের কোনো কাজই করতে পারত না। একদিন বণিকের পুত্র বণিককে বলতে লাগলো, বাবা তুমি আজ থেকে আর খাটে শুয়ো না, তুমি নিচে বিছানা করে শো, দেখো খাটে উঠতে নামতে তোমার কষ্ট হয়। পুত্রের কথা শুনে বণিক বলতে লাগলো, বাবা তুই ঠিকই বলেছিস, আমার দ্বারা এখন আর খাটে ওঠাও হয় না। বণিক পুত্র তখন বণিকের বিছানাটি মাটিতেই পেতে দিল। তারপর থেকে বণিক দিন রাত বাড়ির এক কোণায় পড়ে থাকত। বণিকের ছেলে তো প্রতিদিন ফ্যাক্টরিতে চলে যেত। এদিকে পুত্রবধূও সারা দিন নিজের কাজেই ব্যস্ত থাকত। কখনো তার পুত্রবধূ বাজারে যেত, আবার কখনো বান্ধবীদের সঙ্গে গল্প করত। বণিকের পুত্রবধূ নিজের কাজে এতই ব্যস্ত থাকত যে নিজের শ্বশুরকে সামান্য জল খাওয়ারও সে দিতে পারত না। বেচারা বণিক নিজের বিছানায় শুয়ে শুয়েই আওয়াজ দিতে থাকত। কিন্তু বণিকের পুত্র পুত্রবধূ নিজের দুনিয়াতেই ব্যস্ত ছিল। বৃদ্ধ পিতার ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনাই ছিল না। তিনি কি খাচ্ছেন, কিভাবে নিজের জীবন কাটাচ্ছেন, এই ব্যাপারে চিন্তা করার মতো সময় তাদের কাছে ছিল না। বণিকের পুত্র সারা দিন ফ্যাক্টরিতে থাকতো। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরত তখন নিজের স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে যেত। বাইরে খাওয়া দাওয়া করত, ঘুরতো ফিরতো, অনেক মজা করত। প্রায় প্রতিদিন বিকালেই তারা বাইরে খাওয়া দাওয়া করে আসতো। আস্তে আস্তে বণিকের পুত্রবধূ বাড়িতে রাতের খাবার বানানো বন্ধ করে দিল। প্রতিদিন সন্ধ্যায় যখন বণিকের পুত্র বাড়িতে আসতো তখন বণিকের পুত্রবধূ সেজে গুজে রেডি হয়ে বসে থাকতো। তার স্বামী বাড়িতে আসা মাত্রই তারা দুজনে বাইরে বেরিয়ে যেত। অধিকাংশ সময় বণিকের পুত্রবধূ তার শ্বশুরকে আগের দিনের বাসি রুটি খেতে দিত। বণিক প্রতিদিন সন্ধ্যাবেলা তার পুত্রের বাড়িতে আসার অপেক্ষা করত, কিন্তু তার ছেলের কাছে নিজের পিতার সঙ্গে দেখা করার মতো কোনো সময়ই ছিল না। প্রতিদিন সন্ধ্যায় বৃদ্ধ পিতা পথ চেয়ে বসে থাকতো তার ছেলে কখন আসবে, সে কখন নিজের ছেলের সঙ্গে দুটো কথা বলবে। কিন্তু বণিকের পুত্রের নিজের পিতার সঙ্গে কথা বলার মতো সময় ছিল না। সে বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই নিজের স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে যেত। যখনই বণিক নিজের পুত্রের গলার আওয়াজ শুনত বণিক ব্যাকুল হয়ে যেত। সে ভাবত, এই বুঝি আমার পুত্র আমার সঙ্গে দেখা করতে আসবে।
কিন্তু অনেক অপেক্ষা করার পরও যখন বণিক পুত্র তার পিতার সঙ্গে দেখা করতে আসতো না, তখন বণিকের চোখ থেকে জল বেরিয়ে পড়ত। তিনি অনেক সময় নিজের পুত্রের নাম ধরেও ডাকতেন, অমর, অমর, বাবা তুই বাড়িতে এসেছিস, একটু এদিকে আয় না বাবা। কিন্তু বণিকের পুত্র তার পিতার গলার আওয়াজ শুনেও না শোনার ভান করত। বণিক মনে মনে ভাবত, আমার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে বড় করলাম, সব সময় ওর ব্যাপারেই চিন্তা করেছি, কত কষ্ট করে ওকে একা একা মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি, নিজের পায়ে নিজে দাঁড় করিয়েছি। সৎমা ওকে যাতনা দেবে ভেবে আমি দ্বিতীয় বিবাহ করিনি। আমার ছেলে যখন কখনো অসুস্থ হতো, সারা রাত জেগে আমি তার শুশ্রূষা করতাম। কিন্তু এখন ওর আমার জন্যে এতটুকু সময় নেই। বাবা বেঁচে আছে কি মরে গেছে সেটা দেখার মতো ইচ্ছা ওর আর এখন হয় না। শেঠজির পুত্রবধূ তো তার কাছে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। কিন্তু শেঠজির যিনি মুনিব ছিলেন, তিনি শেঠজিকে অনেক সেবা করতেন, অনেক যত্ন করতেন। ফ্যাক্টরিতে যাওয়ার আগে তিনি প্রতিদিন মুনিবের সঙ্গে দেখা করে যেতেন। বণিকের যদি কিছু খেতে ইচ্ছা করত, মুনিব মশাই সন্ধ্যাবেলা চুপচাপ করে এসে ওনাকে সেটা দিয়ে যেতেন। চুপচাপ করে এই কারণেই দিতেন যাতে বণিকের পুত্রবধূ তাকে কোনোভাবে বকাঝোকা না করতে পারে। এমনই একদিন মুনিব মশাই বণিককে বলতে লাগলো, সঞ্জয়বাবু আপনার শরীর ভালো আছে তো? আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত নন তো? মুনিবের মুখে এমন কথা শুনে বণিক বলতে লাগলো, না ভাই, এমনিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু মাটিতে শুয়ে শুয়ে আমার কোমর প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। বণিকের কথা শুনে মুনিব মশাই তাকে কিছুক্ষণ উঠে বসালেন, তারপর কিছুক্ষণ হাঁটালেন। তারপর মুনিব মশাই বলতে লাগলেন, সঞ্জয়বাবু আপনি এক কাজ করুন, আপনি খাটের উপর বিশ্রাম করুন, খাটের উপর শুলে আপনি অনেক আরাম পাবেন। মুনিব মশাই বণিককে খাটের উপর শুয়ে আবারও ফ্যাক্টরিতে চলে গেলেন। এদিকে দুপুরবেলা বণিকের খুব জল পিপাসা পেল। সে বারবার চিৎকার করে নিজের পুত্রবধূকে ডাকতে লাগলো, কিন্তু বণিকের পুত্রবধূ তো তখন বাড়িতেই ছিল না। সে নিজের বান্ধবীর সঙ্গে বাইরে বসে বসে গল্প করছিল। এদিকে বণিক জল চাইতে চাইতে হাঁপিয়ে গেছিল। যখন কেউ তাকে জল দিল না, তখন নিজে নিজেই সে জল নেওয়ার জন্য উঠতে লাগলো। বণিক যখনই জল নেওয়ার জন্য বিছনা থেকে নামতে লাগলো, তখনই সে হট করে মাথা ঘুরে নিচে পড়ে গেল। মাটিতে পড়ে বণিক সেখানেই শুয়ে রইল। সেখান থেকে ওঠার মতো তার ক্ষমতা ছিল না। বণিকের মাথায় খুব জোরে আঘাত লেগেছিল, তার মাথা থেকে অনবরত রক্তপাত হচ্ছিল। এদিকে ঘরে কোনো আওয়াজ পেয়ে তার বৌমা বাইরে থেকে তাড়াতাড়ি নিজের শ্বশুরের ঘরে ঢুকলো। বণিকের পুত্রবধূ যখন ঘরে ঢুকে দেখল তার শ্বশুর মাটিতে পড়ে রয়েছে আর তার মাথা ফেটে অনবরত রক্তপাত হচ্ছে, তখন সে নিজের শ্বশুরকে তো তুলল না, কিন্তু তার উপরে জোরে জোরে চিৎকার করতে লাগলো। বুড়ো বয়সে খাটের উপরে বসতে কে বলেছিল? ভালো হয়েছে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, মরে গেলে আরও ভালো হতো। মাটিতে শুইয়ে দিয়েছিলাম, সেটা সহ্য হলো না, খাটের উপর এসে শুতে হয়েছে। বোঝো এখন কেমন লাগে? মাটিতে শুয়ে শুয়ে কোমরে ব্যথা করছিল কি না, খাটে শুয়ে বেশ আরাম হলো। তারপর বণিকের পুত্রবধূ নিজের স্বামীকে ফোন করে বলল, অমর, তোমার বাবা মাটিতে পড়ে গেছে আর ওনার মাথায় গভীর আঘাত লেগেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। নিজের স্ত্রীর ফোন পেয়ে অমর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এমনটা বলে সে মুনিব মশাইকে বলল, কাকাবাবু আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, বাবা মাটিতে পড়ে গেছে, ওনার মাথায় গভীর আঘাত লেগেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ওনাকে হসপিটালে নিয়ে যান, আমি এক্ষুনি হসপিটালে পৌঁছচ্ছি। অমরের মুখে এমন কথা শুনে মুনিব মশাই তাড়াহুড়ো করে বণিকের বাড়ি পৌঁছলেন। তিনি যখন বণিকের বাড়িতে উপস্থিত হলেন, তিনি দেখলেন বণিক তখনও মাটিতে মুখ থুবড়ে পড়েছিল। বণিকের পুত্রবধূ বণিককে ছোঁয়নি পর্যন্ত। মুনিব মশাই তখন যেমন তেমনভাবে বণিককে তুললেন এবং তাকে হাসপাতালে নিয়ে গেলেন। মুনিব মশাইয়েরও তো বয়স হয়েছিল। বণিককে মাটি থেকে তুলে নিয়ে যেতে ওনারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও তিনি হার মানেননি। তিনি যেমন তেমনভাবে বণিককে হাসপাতালে নিয়ে গেলেন। এদিকে বণিকের পুত্রবধূ যখন দেখল বণিক যেই কার্পেটের উপর পড়েছিল সেই কার্পেটটা রক্তে ভরে গেছে, সে তখন নিজের শ্বশুরকে উল্টোপাল্টা কথা বলতে লাগলো। সে বলতে লাগলো, বুড়ো মাটিতে পড়ে আমার এত দামি কার্পেটটাকে নষ্ট করে দিয়েছে, এখন কে এই রক্তের দাগগুলো তুলবে কার্পেটের থেকে?
এদিকে মনিববাবু যখন বণিককে নিয়ে হাসপাতালে পৌঁছলেন, তিনি চারদিকে বণিকের পুত্রকে খুঁজতে শুরু করলেন, কিন্তু বণিকের পুত্র সেখানে কোথাও ছিল না। তখন মুনিম মশাই বণিক পুত্রকে ফোন করে বলল, অমর বাবা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো। আমি তোমার বাবাকে নিয়ে হাসপাতালে অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। তোমার বাবার মাথায় গভীর আঘাত লেগেছে। তখনই ফোনের ওপার থেকে অমর উত্তর দিল, কাকাবাবু, আপনি বাবাকে দেখিয়ে নিন, এখন আমি যেতে পারবো না। ফ্যাক্টরিতে অনেক লোক এসেছে, একটা বিজনেস মিটিং চলছে। মিটিংটা শেষ করে আর বাড়িতে একটা নতুন কার্পেট দিয়ে আমি তারপরে পৌঁছচ্ছি। অমরের মুখে এমন কথা শুনে মুনিমবাবু খুবই অবাক হয়ে গেলেন। তিনি বাধ্য হয়ে হসপিটালে বসে বসে অমরের অপেক্ষা করতে লাগলেন। মুনিমবাবু যখন হসপিটালে বসে বসে অমরের অপেক্ষা করছিলেন, তিনি মনে মনে ভাবতে লাগলেন, এমনও এক দিন ছিল যেদিন আমাদের মালিকের ছেলে অসুস্থ হয়েছিল, তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। আমাদের মালিক তখন সমস্ত কাজ বাজ ছেড়ে ছেলেকে কোলে নিয়ে খালি পায়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। 2 ঘন্টার দূরত্ব তিনি তখন 10 মিনিটে পূরণ করেছিলেন। কিন্তু এখন দেখো, বণিকের পুত্রের নিজের বাবাকে দেখতে আসতে 1 ঘন্টারও ওপরে সময় চলে যাচ্ছে। তার কাছে গাড়ি থাকা সত্ত্বেও সে তার বাবাকে দেখতে আসতে পারছে না। সময় কিভাবে পরিবর্তন হয়ে গেছে। তখন চড়ুই তার বউকে বলতে লাগলো, হে চড়ুই বউ, প্রায় 1.5 ঘন্টা পরে বণিকের পুত্র বণিককে দেখতে হাসপাতালে এসে পৌঁছলো। তারপর বণিকের পুত্র বণিককে ডাক্তারকে দেখালো। ডাক্তার যখন বণিককে দেখলো, ডাক্তার বলতে লাগলো, আরে ভাই, ওনার তো খুব বড় আঘাত লেগেছে, ওনার আঘাতটা খুবই গভীর, ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। ডাক্তারবাবুর কথা শুনে বণিকের পুত্র বলতে লাগলো, আরে না ডাক্তারবাবু, ওনাকে হাসপাতালে ভর্তি করবেন না, খুব একটা বেশি ব্যথা লাগেনি ওনার, আপনি এক কাজ করুন, সামান্য মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিন, তাহলেই হবে। দেখুন ডাক্তারবাবু, আমার ফ্যাক্টরিতে অনেক চাপ আছে, আমি ওনাকে দেখতে আসতে পারবো না। ওনাকে যদি এখানে ভর্তি করতে হয়, ওনাকে কে দেখবে বলুন তো? ওনাকে এখানে ভর্তি করলে আমি না ঠিকভাবে ফ্যাক্টরি দেখতে পারবো, আর না তো ওনাকে ঠিকভাবে দেখতে পারবো, বাড়িতেও তো যেতে পারবো না, আর আমার স্ত্রী আমাকে ছাড়া থাকতে পারে না। বণিক পুত্রের মুখে এমন কথা শুনে ডাক্তার বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে ব্যান্ডেজ করে দিচ্ছি আর কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধগুলো একটু দামি হবে ঠিকই, কিন্তু আপনার পিতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের কথা শুনে বণিক পুত্র বলতে লাগলো, আরে ডাক্তারবাবু, এত দামি ওষুধ লেখার কি প্রয়োজন আছে? 4-5 দিনের জায়গায় যদি 10-15 দিন লাগে ওনাকে সুস্থ হতে, তাতে অসুবিধার কি আছে? এমনিতে তো ওনাকে দিয়ে কোনো কাজ হয় না আমাদের, সারাদিন তো এমনিতেই খাটে শুয়ে থাকেন। আপনি একটু সস্তা ওষুধ লিখুন, এত দামি ওষুধ লিখবেন না। বন্ধুরা, সেই ডাক্তার বণিককে আর বণিকের পুত্রকে খুব ভালোভাবেই চিনত। বণিকের পুত্রের মুখে এমন কথা শুনে ডাক্তারের চোখে জল চলে আসলো। পাশেই ওনার মুনিম মশাইও দাঁড়িয়েছিলেন। উনিও নিজের চোখের জল মুছতে মুছতে বললেন, বাবা, তুমি এটা কি বলছো? ইনি তোমার পিতা। তখনই ডাক্তারবাবু বণিকের পুত্রকে অন্য একটি ঘরে নিয়ে গেলেন। তারপর ডাক্তারবাবু বণিক পুত্রকে বলতে লাগলেন, বাহ বাবা, তুমি নিজের পুত্র হওয়ার ঋণ খুব ভালো মতেই শোধ করেছো। তোমাদের মতো সন্তানেরা এই পৃথিবীতে বোঝা ছাড়া আর কিছুই নয়। একদিন এমনও ছিল যেদিন তোমার মাথা ফেটে গেছিল। তোমার মাথার আঘাত খুবই সামান্য ছিল, তবুও তোমার পিতা তোমার ওই মাথার আঘাত দেখে এতটা ব্যাকুল হয়ে গেছিলেন, তিনি হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে বলেছিলেন, তিনি সেই সময় আমাকে বলেছিলেন, ডাক্তারবাবু, আপনি যত দামি ওষুধ পারেন তত দামি ওষুধ লিখুন। আমার সমস্ত সম্পত্তিও যদি আমার বিক্রি করে দিতে হয় তবুও আমি রাজি আছি, আপনি শুধু আমার ছেলেকে সুস্থ করে দিন। আজ সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে, আর তুমি পুত্র হয়ে বলছো তোমার পিতাকে যেন আমি সস্তা ওষুধ লিখে দিই। তুমি কেমন ছেলে বলো তো? ডাক্তারবাবুর মুখে এমন কথা শুনে বণিকের পুত্র অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুনিম মশাইও বণিকের পুত্রকে বলতে লাগলো, বাবা অমর, তোমার কোনো ধারণা নেই তোমার পিতা তোমাকে কিভাবে মানুষ করেছে। তিনি কত কষ্ট সহ্য করেছেন সেটা তুমি ভাবতেও পারবে না। তোমার জন্মের কয়েক মাসের মধ্যেই তোমার মায়ের মৃত্যু হয়ে গেছিল। তখন তোমার পিতাই তোমাকে একজন মায়ের মতো ভালোবেসেছিল, মায়ের মতো স্নেহ দিয়ে বড় করে তুলেছিল।
তোমার খুশির জন্য, তোমাকে সুখে রাখার জন্য তিনি দ্বিতীয় বিবাহ করেননি। ওনাকে সকলে বলেছিল তুমি আরেকটা বিয়ে করো, কিন্তু তিনি সবসময় সবাইকে একটাই কথা বলতেন, অন্য কেউ এসে যদি আমার পুত্রকে মায়ের মতো ভালো না বাসতে পারে তখন কি হবে। তুমি যখন অসুস্থ হয়ে যেতে সারা রাত জেগে তোমার পিতা তোমার দেখাশোনা করতেন। যখন তোমার 12 বছর বয়স ছিল, একবার খেলতে গিয়ে তোমার মাথায় গভীর আঘাত লেগেছিল, তখন তোমার পিতা সমস্ত কাজবাজ ছেড়ে দিয়ে তোমাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে দৌড়েছিলেন। 6 কিলোমিটার রাস্তা তিনি দৌড়ে পার করেছিলেন। কিন্তু আজকে দেখো, তোমার পিতা যখন এত অসুস্থ, ওনার মাথায় যখন গভীর আঘাত লাগলো, তখন তোমার হাসপাতালে আসতে আসতে 2 ঘন্টা সময় লেগে গেল। তোমার রক্তে ওনার দামি জামা ভিজে লাল হয়ে গেছিল। আমি যখন ওনাকে বলেছিলাম আপনার জামাটা খুলে দিন, আমি ধুয়ে দিই, তখন তিনি আমাকে উত্তরে বলেছিলেন এই জামাটি আমার ছেলের থেকে বেশি দামি নয়। তুমি যতদিন পুরোপুরি সুস্থ না হয়ে গেছিলে, তোমার পিতা তোমাকে ছেড়ে কারখানায় যায়নি। আর তুমি নিজেকে দেখো, তুমি তোমার বাবাকে সামান্য হাসপাতালে পর্যন্ত ভর্তি করার সময় পাচ্ছ না। বাবা অমর, তুমি তোমার কর্তব্যগুলো ভুলে যাচ্ছ। তোমার মধ্যে তো মনুষ্যত্ব বোধটাই নেই। তোমার মতো সন্তানকে আমি ধিক্কার জানাচ্ছি। ভগবান এমন সন্তান যেন কাউকে না দেয়। বন্ধুরা, মুনিম মশাই আর ডাক্তারের কথা শুনে বণিকের ছেলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে নিজেকে খুবই অপরাধী মনে করছিল। সে সঙ্গে সঙ্গেই তাদের পা ধরে ক্ষমা চাইতে লাগলো। অমর বলতে লাগলো, ডাক্তারবাবু, আপনি আমার চোখ খুলে দিলেন। আমি আমার পিতার ঋণগুলো ভুলে গেছি। আমি আমার স্ত্রীর মোহে পড়ে আমার দেবতা সমান পিতাকে অবহেলা করেছি, যিনি আমাকে সুখে রাখার জন্য, আমাকে জীবনের সমস্ত সুখ দেওয়ার জন্য এত বড় ত্যাগ করেছিলেন। সেই পিতাকেই আমি পর করে দিয়েছি। আমি ওনার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি। আমি আমার এই কাজে খুবই লজ্জিত বোধ করছি। আমাকে ক্ষমা করে দিন। তখনই ডাক্তারবাবু বলতে লাগলেন, বাবা অমর, আমার কাছে তুমি কেন ক্ষমা চাইছো? আমি তো তোমার পিতা নই, তুমি তোমার পিতার কাছে ক্ষমা চাও। তখনই চড়ুই পাখি তার স্ত্রীকে বলতে লাগলো, চড়ুই বউ। তারপর সেই পুত্র নিজের পিতার কাছে গেল। সে তার পিতার চরণ স্পর্শ করে তার কাছে ক্ষমা চাইতে লাগলো। তারপর ডাক্তারকে বলে সে তার পিতাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। বণিকপুত্র নিজের পিতাকে হাসপাতালে রেখে তাকে ভালোভাবে চিকিৎসা করাতে লাগলো। সে দিন রাত নিজের পিতার সেবা করতে শুরু করলো। বণিক যখন দেখলো তার পুত্র তাকে এত ভালোবাসছে, তার এত সেবা করছে, তখন বণিক তার পুত্রকে বলতে লাগলো, পুত্র, তুমি আমার অনেক সেবা করছো। আমি তোমার সেবায় খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার সমস্ত ভুলের জন্য আমি তোমাকে ক্ষমা করেছি। আমার সেবা করে তুমি তোমার বার্ধক্যকে সুরক্ষিত করেছো। কারণ বার্ধক্যের হাত থেকে তো কেউই বাঁচতে পারে না। যে বার্ধক্য এখন আমার উপর আছে, সে বার্ধক্য একদিন তোমার উপরও আসবে। একবার ভেবে দেখো, তোমার ছেলে, ছেলের বউ যখন তোমার সঙ্গে এমন ব্যবহার করবে, তখন তোমার কত কষ্ট হবে। তাই বাবা, একটা কথা সবসময় মনে রেখো, কখনো নিজের কর্তব্য থেকে বিমুখ হওয়া উচিত নয়। নিজের পুত্র ধর্ম সব সময় পালন করা উচিত। একজন ব্যক্তির তার পুত্রের দ্বারা কিছু আশা থাকে। তারা নিজের সন্তানের কাছে শুধুমাত্র এইটুকুই চায় যে বৃদ্ধ বয়সে তাদের সন্তান যেন তাদের সাহারা হয়। ছোটবেলায় যেমনভাবে পিতা পুত্রকে লালন পালন করে বড় করে তোলে, পিতা যখন বৃদ্ধ হয় তখন পুত্রেরও উচিত তার পিতাকে ঠিক তেমনভাবেই লালন পালন করে তাকে সঙ্গ দিয়ে যাওয়া। এটাই একটা মানুষের সঠিক ধর্ম। এদিকে চড়ুই নিজের স্ত্রীকে বলতে লাগলো, চড়ুই বউ। বণিক তখন নিজের পুত্রকে বলল, পুত্র অমর, আমার এই 3টি কথা তুমি সব সময় মনে রেখো। এই 3টি কথা তুমি যদি মনে রেখে চলো, তাহলে বার্ধক্যে কখনো কষ্ট পেতে হবে না। প্রথম হলো, সর্বদাই নিজের সন্তানের উপরে দৃষ্টি বজায় রেখো। সবসময় এটা খেয়াল রাখবে তোমার সন্তান যেন কোনো অসামাজিক কাজে লিপ্ত না হয়ে যায়, সে যেন কোনো খারাপ সঙ্গে না পড়ে যায়। কারণ সৎসঙ্গে স্বর্গবাস হয় আর অসৎসঙ্গে সর্বনাশ হয়। নিজের সন্তান কার সঙ্গে মিশছে, কি করছে, এটা জানাটা একটা পিতামাতার পরম দায়িত্বের মধ্যে পড়ে। দ্বিতীয় কথা হলো, নিজের সন্তানকে সব সময় সুশিক্ষা প্রদান করবে। সন্তানকে যদি সুশিক্ষা না দেওয়া হয়, তাহলে বড় হয়ে সেই সন্তান পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে চায় না। একজন পুত্র যখন তার পিতামাতাকে সেবা করবে, পিতামাতার যত্ন করবে, তখন তার সন্তানও সেটাই দেখবে, সেটাই শিখবে।
বেশিরভাগ সময় দেখা যায় সন্তানেরা নিজের পিতামাতাকে অবহেলা করে, তাদেরকে সঠিকভাবে যত্ন করে না, আর সেটাই তাদের সন্তানরাও দেখে এবং তারাও একই জিনিস শেখে। আর তৃতীয় কথা হলো, নিজে বেঁচে থাকতে কখনোই নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি নিজের পুত্রের অথবা নিজের সন্তানের নামে করতে নেই। মানুষ যখন দায় দায়িত্ব মুক্ত হয়ে যায় তখন তাকে কেউ সম্মান করে না। আমিও এই ভুলই করেছিলাম। নিজে বেঁচে থাকতে নিজের সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছি। যখন তুমি সব কিছু পেয়ে গেলে তখন তোমার আমার প্রতি আর কোনো কর্তব্য রইল না, কারণ তোমার আমার কাছ থেকে যা কিছু পাওয়ার ছিল তুমি তো সেই সমস্ত কিছুই পেয়ে গেছিলে। তাই তুমি আমাকে দেখাশোনা করা বন্ধ করে দিলে। অধিকাংশ সময় এটাই হয়, সন্তানের নামে সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়ার পর সন্তান পিতামাতাকে আর দেখতে চায় না। বণিকের মুখে এমন কথা শুনে বণিকের পুত্র খুবই লজ্জা অনুভব করতে লাগলো। বণিক পুত্র নিজের পিতার পায়ে হাত দিয়ে বলল, বাবা, আমার এখন সর্বপ্রথম কর্তব্য হলো তোমার দেখাশোনা করা। প্রিয় বন্ধুরা, এইভাবেই চড়ুই তার স্ত্রীকে এই কাহিনী শোনালো। চড়ুই বউ বলতে লাগলো, স্বামী, আপনার কথার অর্থ আমি বুঝে গেছি। আমি এখন ভালোভাবে বুঝে গেছি কিভাবে আমি নিজের সন্তানদেরকে মানুষ করব, আমি তাদেরকে কেমন শিক্ষা প্রদান করব। তাহলে বন্ধুরা, আজকের কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।